সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পড়ন্ত বিকেলে তোমাদেরকে এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুপ্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর আবার আমার সাথে তোমাদের ক্লাস একটু ডিউরেশন পর অনেকদিন পর আমার সাথে তোমাদের ক্লাস পড়ছে। আমরা ক্লাসে ছিলাম যৌথ মূলধনী কোম্পানিতে, তা আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আজকে যারা তোমরা আছো, তোমাদেরকে যারা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে অভিনন্দন জানাই, এবং যারা মোটামুটি রেজাল্ট করেছো, খুব প্রত্যাশিত রেজাল্ট করতে পারোনি, তাদেরকেও আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। তোমরা আরও চেষ্টা করবে। তবে আমি আপাতত আমাদের এই ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা এই ক্লাসে, প্রথম পত্রের ক্লাসে আমি তোমাদের রেজাল্টে স্যাটিসফাইড। আমি তোমাদের রেজাল্ট ঘোষণার দিন আমি ছিলাম। আমি দেখেছি তোমরা অধিকাংশ স্টুডেন্টই অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনা, যদিও এটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তারপরেও অন্যান্য সাবজেক্টের চেয়ে রেজাল্টটা তুলনামূলক ভালোই করেছো, খারাপ করোনি। এ প্লাস বা এর সংখ্যা যথেষ্ট বেশি। যারা এ পেয়েছো তারা অল্পের জন্য হয়তো এ প্লাস পাওনি, তারা একটু চেষ্টা করলে, একটু সতর্ক হলে এ প্লাস হবে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আসি আমাদের ক্লাসে আসার আগেই যারা আমাদের ক্লাসের এবং আমাদের কলেজের বাইরের যারা শিক্ষার্থী আছো তাদেরকেও আমি অভিনন্দন জানাই আজকের ক্লাসে এবং স্বাগত জানাই, এবং যারা শিক্ষক আছেন এবং অন্যান্য পেশাজীবীর লোকজন তাদেরকেও আমি সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই আজকে আমাদের এই রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আসি আমরা তাহলে আমাদের মূল ক্লাসে। আমরা যৌথ মূলধনী কোম্পানির সাম্প্রতিককালের কতকগুলো ব্যবসা নিয়ে আমরা কথা বলছিলাম, যে সাম্প্রতিককালে কিছু উদীয়মান বিজনেস সৃষ্টি হয়েছে, ক্রিয়েট হয়েছে, তার কতকগুলো আমি গত ক্লাসে বলেছি। আজকে আরও কিছু ক্লাস মানে বিজনেসের কথা বলবো, এবং পরবর্তী আরেকটা ক্লাস লাগবে, সেই ক্লাসে আমরা শেষ করব। তাহলে শিক্ষার্থী, তাহলে আমরা আসি আমাদের আলোচ্য সূচিতে আজকে কি আছে আমরা আজকে দেখে নেই। সাম্প্রতিককালের ব্যবসা বা বিজনেসের মধ্যে আমাদের আজকে আছে শিক্ষণ ফল। আমরা বিকাশ সম্পর্কে ধারণা করতে পারবো। বিকাশের সাথে তোমরা সবাই সংশ্লিষ্ট, ইয়াং জেনারেশনের অধিকাংশ ছেলেমেয়েরাই এই বিকাশ সম্পর্কে জানো। তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপরে আউটসোর্সিং ব্যবসায় কিভাবে কাজ করে আমরা এটা নিয়ে জানব। ডাটা এন্ট্রি ব্যবসায়, কল সেন্টার, কুরিয়ার সার্ভিস, মানিগ্রাম, এই কয়টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আসি আমাদের আলোচ্য সূচিতে। প্রথমেই আমাদের বিকাশ নিয়ে আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা দেখো, একটা চিত্র দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি যে একটা বলাকা পাখির, কাগজের পাখির চিত্র, আর্টিস্টিক, নিচে বিকাশ। এই বিকাশ, এই চিহ্নটা দেখেই আমরা বুঝতে পারি বিকাশ। তাহলে বিকাশ করে কি তোমরা জানো, অর্থ লেনদেনের, মানে ইনভিজিবল অর্থ। তার মানে হলো আমার অর্থ এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছাতে আমার যেতে হয় না, কোনো মানুষের যেতে হয় না। এই বিকাশ, এই সিস্টেমের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দেশের অভ্যন্তরে অর্থ আমরা পাঠাতে পারি, লেনদেন করতে পারি। ব্যাংকিং সিস্টেমের একটা অল্টারনেটিভ সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আমরা সহজে অর্থের স্থানান্তর ঘটাতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে বিকাশ সম্পর্কে আমরা বই পুস্তকে কি বলছে সেটা আমরা দেখি। বিকাশ, বিকাশ বাংলাতে আমরা বিকাশ বলছি। বিকাশ ইজ এ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ। তার মানে হলো বাংলাদেশে মোবাইলের আর্থিক সেবা যে সিস্টেম, এটাকে আমরা বিকাশ বলছি। বিকাশ ইজ এ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ অপারেটিং আন্ডার দ্য অথরিটি অফ বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আমরা
মোবাইলের মাধ্যমে যখন আর্থিক সেবা দিচ্ছি সেইটাকে আমরা বিকাশ বলছি। অ্যাজ দ্য সাবসিডিয়ারি অফ ব্র্যাক ব্যাংক লিমিটেড, এই বিকাশের এই সিস্টেম, এই ধারণাটা, বিজনেসটা প্রথমেই ব্র্যাক ব্যাংক নিয়ে আসে। এখন অবশ্য অনেকগুলো ব্যাংক, অনেকগুলো প্রতিষ্ঠানই এই কার্যক্রমগুলো অপারেট করছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে প্রথম এই বিকাশের কার্যক্রম, এই ফিনান্সিয়াল মোবাইলের মাধ্যমে ফিনান্সিয়াল সার্ভিসের যে কার্যক্রমগুলো, সেইটা প্রথমেই ব্র্যাক ব্যাংক করে, যার এই লোগোটা হলো ব্র্যাক ব্যাংকের বিকাশ। তাহলে আমরা আসি প্রিয় শিক্ষার্থী, তাহলে বিকাশ সম্পর্কে একটা ধারণা আমাদের আসলো। বিকাশ মানে কিন্তু খালি শুধু ব্র্যাক ব্যাংক নয়, তার মানে মোবাইলের মাধ্যমে কোনো কোম্পানি যদি ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে, সেই সার্ভিসটা হলো বিকাশ। এই বিকাশের টোটালটার অথরিটি কন্ট্রোলিং করে কে? বাংলাদেশ ব্যাংক। কথা কি বোঝা গেল? এখন আমরা আসি, দেখো এখানে কতগুলো লোগো, এই লোগোগুলো দেখে বোঝা যায় প্রথমে বিকাশ, এইটা হলো ব্র্যাক ব্যাংকের। রকেট জানো, এটা ডাচ বাংলা ব্যাংকের। নগদ, শিওর ক্যাশ, এরকম নগদ হলো পোস্ট অফিসের। এইরকম আমি এখানে 4টা লোগো দিয়েছি, এরকম আরও 2-1টি চলে আসছে, ঠিক আছে। মোবাইল ব্যাংকিং সিস্টেম চলে আসছে, ট্রাস্ট ব্যাংকে টি ক্যাশ আসছে, এরকম বিভিন্ন ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের আসছে। তার মধ্যে বহুল প্রচলিত এবং সর্বপ্রথম হলো বিকাশ। এগুলো কিন্তু সবই বিকাশ। এখানে বিকাশ লেখা আছে বলেই কিন্তু এইটা শুধু না, এই সবগুলো প্রতিষ্ঠানই এই নগদও ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে। ব্র্যাক ব্যাংকের বিকাশ, রকেট, শিওর ক্যাশ, এগুলো সবই হলো ফিনান্সিয়াল মোবাইল সিস্টেমের মাধ্যমে ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে। সেই সার্ভিসটা কেমন? এক স্থান থেকে আর এক স্থানে অর্থ স্থানান্তর করা যায়। আর কি করা যায়? ইন্টারনেটের বিল দেওয়া যায়, স্কুলের বিল পে করা যায়, বিদ্যুৎ বিল পে করা যায়, ওয়াসার বিল পে করা যায়, অনেকগুলো খরচের টাকা পে করা যায়, কেনাকাটা করা যায়। দোকানে যে তোমার টাকা নাই, বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, সেইটাকে মানে ট্রান্সফার করে দেওয়া যায়, দিয়ে কোনো পণ্য কেনা যায়। আবার তোমার কাছে টাকা নাই, বিকাশের এজেন্টের কাছে যে তোমার হলো ক্যাশে রূপান্তর করা যায়। কথা কি বোঝা গেল? তোমরা এই সিস্টেমটা সাথে অভ্যস্ত এবং জানো, ইয়াং জেনারেশন বেশি অভ্যস্ত আমাদের দেশে এই সিস্টেমটার সাথে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বিকাশের একটু ধারণা নিলাম। তাহলে একটা তথ্য দেখি, তাহলে তথ্যটা দেখলে আমরা বুঝতে পারবো। ফরচুন ম্যাগাজিন, একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, 2017 সালের রিপোর্ট, সেই রিপোর্টে বিকাশ অ্যামং দ্য টপ 50 কোম্পানিজ ইন দেয়ার চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড লিস্ট। 2017 সালে ওয়ার্ল্ডের যে বড় কোম্পানিগুলো ছিল, যারা ওয়ার্ল্ডের অনেক কিছুকে চেঞ্জ নিয়ে আসছে, তার মধ্যে বিকাশ একটি। প্রিয় শিক্ষার্থী, তার মানে 2017 সালে টপ মোস্ট কোম্পানিগুলোর মধ্যে বিকাশটা, ব্র্যাক ব্যাংকের বিকাশটা ছিল একটা গুরুত্বপূর্ণ কোম্পানি। তারপর কি? অ্যাকর্ডিং টু ফরচুন, 22% মানে 22% অফ বাংলাদেশি অ্যাডাল্ট ইউজ বিকাশ উইথ অ্যারাউন্ড 4.5 মিলিয়ন ডেইলি ট্রানজ্যাকশন। প্রিয় শিক্ষার্থী, এটা 2017 সালের তথ্য, তারপরে পাইনি। 2017 সালে এক গবেষণায় দেখা গেছে সেটা বাংলাদেশের 22% ইয়াং জেনারেশন এই বিকাশ সিস্টেমটা ব্যবহার করে। এখন সেটা 4.5 মিলিয়নের মতো। এটা 2021-এ এসে এটা আমার ধারণা আরও বেশি। যেরকম 2017 সালে আমি বিকাশ ব্যবহার করতাম না, এখন আমি ব্যবহার করি। এই করোনাকালীন সময়ে লকডাউনে বিভিন্ন পেমেন্ট, কারেন্ট বিল, অনেক কিছু, স্কুলের বাচ্চা কাচ্চার স্কুলের বিল, ইন্টারনেটের বিল, অনেক কিছু বিল, ইউটিলিটির বিলগুলো দেওয়ার জন্যে বিকাশ ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখন ব্যবহারটা আরও বেড়েছে। সেটা শুধু খালি
বিকাশের মাধ্যমে, রকেট, নগদ, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে। ঠিক আছে, বিকাশের মূল কনসেপ্টটা হলো ফিনান্সিয়াল সার্ভিস দেওয়া মোবাইলের মাধ্যমে। সেটা তুমি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে হতে পারে, রকেটের মাধ্যমে হতে পারে, নগদের মাধ্যমে হতে পারে। যখন যেখানে খরচ কম, কাস্টমারেরা সেই দিকে যাচ্ছে, তাই না? এশিয়ান মানি ম্যাগাজিন লাস্টে দেখো এ ডিক্লার করেছে কি, বিকাশ অ্যাজ দ্য বেস্ট ডিজিটাল ব্যাংকিং। 2018 সালের তথ্য, 2018 সালের তথ্য হলো ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে বিকাশ হলো ডিক্লার্ড বিকাশ অ্যাজ দ্য বেস্ট ডিজিটাল ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং, এইরকম ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে সবচেয়ে হলো বিকাশ। তারপরে তোমার এটিএম কার্ড ও ডিজিটাল ব্যাংকিং, এটিএম বুথ, এটিএম কার্ডের মাধ্যমে, তার মধ্যে বিকাশ ছিল টপ মোস্ট। ওয়ার্ল্ড এইচআরডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কংগ্রেস ডিক্লার্ড ইট অ্যাজ দ্য এশিয়ান বেস্ট কোম্পানি ইন 2017। 2017 সালে বিকাশ হলো বেস্ট, এশিয়ার মধ্যে বেস্ট কোম্পানি ছিল। ওই যে 50টার মধ্যে, এটা ওয়ার্ল্ডের মধ্যে 50টার মধ্যে অবস্থান করছিল। আর 2017 সালেই এশিয়ার মধ্যে বেস্ট কোম্পানি ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিকাশ সম্পর্কে আমরা বেশ কিছু ইনফরমেশন আমরা জানলাম। এখন আউটসোর্সিং, এইটা একটা নতুন বিজনেস ক্রিয়েট হয়েছে, নতুন আইডিয়াটা নতুন নয়, আসলে এই আইডিয়াটা আগেও ছিল। এই আইডিয়াটা কেমন? আইডিয়াটা হলো আমি পার্মানেন্ট কোনো আমার প্রতিষ্ঠানে কোনো কর্মচারী দিয়ে কাজ না করিয়ে আমি কোনো কাজটাকে বাইরের কোনো লোক দিয়ে করছি, পার্ট টাইম কাজ, বা কোনো একটা প্রতিষ্ঠানকে চুক্তি আমি দিচ্ছি। ঠিক আছে, এইটা হলো আউটসোর্সিং। এইটা আমাদের ধারণা যে আউটসোর্সিং মানে সবসময় বিদেশি কাজ হতে হবে। অনলাইনে অনেকে আমরা বলে থাকি আউটসোর্সিং এর কাজ করছি, তার মানে বিদেশি কাজ আমি এখানে করছি। তার মানে এটা হলো বিদেশি লোকজন তাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারছে না, বা স্পেসের অভাব, লোকবলের অভাব, বা ব্যয় বেশি হচ্ছে, যেখানে কম পাচ্ছে সেখান থেকে কাজটা করে নিয়েছে। আমরা দৈনন্দিন কিন্তু আমাদের বাপদাদারা এই আউটসোর্সিং এর মাধ্যমে কাজ কিন্তু করে নিয়েছে অনেক কিছুই। আমরা কোনো কিছু বানাতে দিলাম, বাড়িতে না বানিয়ে আমরা আলাদা বানালাম, সেটাও আউটসোর্সিং এর কাজ। ঠিক আছে, কোনো আমরা অনুষ্ঠান করলাম, দেখো আগে আমাদের গ্রাম বাংলাতে তোমাদের বাবা দাদাদের জিজ্ঞেস করে দেখো, বাড়িতে যদি কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হতো, তাহলে বাজারে দুধ কিনে সেটা নিয়ে এসে কারিগর দিয়ে বাড়িতে দই তৈরি করা হতো। তারপরে বাড়িতে দুধ কিনে নিয়ে এসে ছানা তৈরি করে বাড়িতে মিষ্টি তৈরি করা হতো, সে একাধিক পদের মিষ্টি করা হতো, সে বিশাল একটা যাগযজ্ঞ। এখন কিন্তু বাড়িতে অনুষ্ঠানের ক্ষেত্রে দই, মিষ্টি এগুলো বাড়িতে আর তৈরি করা হয় না, বাইরে কোনো দোকানে অর্ডার দেওয়া হয়, দিয়ে বলা হয় যে আমার এতটুকু দই লাগবে, এই কোয়ালিটির, আপনি দেবেন এত তারিখে, বা এই মিষ্টি লাগবে, দেবেন। যে আউটসোর্সিং, এটা এক ধরনের আউটসোর্সিং। তাহলে ইন্টারনাল আমাদের দেশেও কিন্তু আউটসোর্সিং হতে পারে। আমরা জেনে বুঝে বা না বুঝেই আমরা আউটসোর্সিং এর কাজগুলো কিন্তু করে থাকি এবং অনবরত আসে। এইটা কিন্তু একটা মডার্ন রূপ ধারণ করেছে বিজনেস আকারে। ঠিক আছে, যেরকম দেখো আমরা আগে আমাদের বাড়িতে যেসব লোকজন ছিল, বা আমিও কাজ করেছে আমাদের ফ্যামিলিতে বা গ্রামে যারা অনুষ্ঠান করেছে, তাদেরকে পরিবেশনের কাজ, খাওয়ানোর কাজ, বিভিন্ন পানি দেওয়া, ভাত দেওয়া, তরকারি দেওয়া। এখন ক্যাটারিং বিজনেস এক ধরনের হয়েছে। সেইটা ক্যাটারিং বিজনেস কি এই কাজটাই করবে, খাবার দাবার ওরা রান্না করবে না, কিন্তু পরিবেশন করবে। এটাকে ক্যাটারিং সার্ভিস বলা হয়। যে তারা কতগুলো লোক ভালো পোশাক টোশাক পরে, একই পোশাক পরে আসে, সব ডিস্ট্রিবিউট করে, খাওয়ান দাওয়ান করে তারা খেয়ে দিয়ে পারিশ্রমিক নিয়ে চলে যাবে। ক্যাটারিং এটাও এক ধরনের আউটসোর্সিং। শুধু যে অনলাইনে সফটওয়্যার তৈরি বা তোমার হলো ওয়েব পেজ ডেভেলপমেন্ট, এই ধরনের যে ইন্টারনেট ভিত্তিক কাজই যে আউটসোর্সিং এর কাজ তা কিন্তু নয়। আউটসোর্সিং এর কাজ অনেক ধরনের কাজই আছে যেগুলো আউটসোর্সিং এর কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আউটসোর্সিং এর কাজ সম্পর্কে আমরা ধারণা পেলাম। আমরা একটু আরো আসি, আর একটা স্লাইড দেখি। দেখো আউটসোর্সিং এর একটা স্লাইডে, এই স্লাইডটার মধ্যে দেখো কমিউনিকেশন, স্ট্র্যাটেজি, ফাংশন, কোয়ালিটি, অনেক কিছু হিডেন করে টেকনোলজিক্যাল, ফিনান্সিয়াল অনেক কিছু বিষয়
উল্লেখ আছে। এখন আমরা আসি যে আমরা মূল জায়গাতে। দেখো, হোয়াই আউটসোর্সিং, কেন আমরা আউটসোর্সিং করি? ওই যে প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগেই কিন্তু আমি একটা উদাহরণ বলেছি যে আগে গ্রাম বাংলায় বাড়িতে যদি কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান হতো, বাড়িতে দুধ কিনে নিয়ে এসে জাল দিয়ে সে দুধকে দইয়ে রূপান্তর করা হতো, দুধকে ছানাতে রূপান্তর করে সেখান থেকে একাধিক আইটেমের মিষ্টি তৈরি করা হতো। এখন এই কাজটা আর করা হয় না, এই কাজটা মিষ্টির দোকান থেকেই নেওয়া হয়, অর্ডার দেওয়া হয়, মিষ্টি নেওয়া হয়, দই নেওয়া হয়। অমুক দোকানের দই ভালো, তাহলে ওখানে দাও অর্ডার। অমুক দোকানের মিষ্টি ভালো, তাহলে ওখানেই অর্ডার দাও। বাড়িতে কারিগর ধরে নিয়ে এসে এই যে কোথায় চুলা, কোথায় খুঁড়ি, কোথায় ছানা তৈরি করার জন্যে ছানার জল লাগবে বা টক লাগবে, এই যে এই ধরনের কারবার আর করা হয় না, ঝামেলা করা হয় না। ঠিক আছে? তাহলে হোয়াই আউটসোর্সিং, কেন আউটসোর্সিং দরকার? আমরা দেখি কতগুলো পয়েন্ট আছে। রিস্ক ম্যানেজমেন্ট, উপরে দেখো রিস্ক ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা। তুমি অনেকগুলো দুধ নিয়ে আসলে বাড়িতে, 5 মণ দুধ কিনে নিয়ে আসলে, ছানা তৈরি করতে লাগে, ছানা ভালো হলো না, রিস্ক হয়ে গেল। তাহলে আমার অত রিক্সে যাওয়ার তো দরকার কি? 5 মণ দুধ নিয়ে এসে ছানা তৈরি করতে লেগে ছানা ভালো হলো না, বা এমন ছানা হলো সেটা দিয়া কাজ হলো না, মিষ্টি তৈরি হচ্ছে না, বা দুধটা দইয়ে রূপান্তর করার জন্য জাল দিতে লেগে দুধটা নষ্ট হয়ে গেল, টাইমলি যদি না করাই, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট আছে। তাহলে এইরকম যে কোনো কাজেরই রিস্ক আছে, সে রিস্ক ম্যানেজমেন্ট করা যায় আউটসোর্সিং এ। আমার কোনো দায়বদ্ধতা নাই, দুধ কাটবে, দুধ নষ্ট হবে না কি হবে, আমি দোকানে অর্ডার দিয়েছি, আমি ভালো দই দেখে নিব। আমি দোকানে অর্ডার দিয়েছি, মিষ্টি দেখে নিব। আমি দোকানে অর্ডার দিয়েছি ফার্নিচার, কোনো ফার্নিচারের দোকানে অর্ডার দিয়েছি যে আমাকে এই এই কাঠের এই এই জিনিসের ফার্নিচার করে দাও। আগে কি করা হতো? কাঠ কিনে নিয়ে আসো, পেরেক কিনে নিয়ে আসো, এই বিভিন্ন উপকরণ নিয়ে এসে বাড়িতে মিস্ত্রি দিয়ে বানানো হতো। এখন কি হচ্ছে? আর বাড়িতে ওই সে মিস্ত্রি 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস ধরে কাজ করবে, তার খাওয়ান ধাওয়ান, তারপরে তার সকালবেলার নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, তার থাকার ব্যবস্থা, এগুলো করতে হতো। এখন আর এগুলো নাই, এগুলো কি হয়েছে? আউটসোর্সিং হয়ে গেছে। দোকানে অর্ডার দাও, কাজ করো। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট, কস্ট সেভিংস, ব্যয়, বাড়িতে কাজ করতে গেলে পারে তার সাথে কষ্টের তো আছে, তার সাথে বাড়িতে যে মেয়ে ছেলে পেলে আছে তাদেরও ঝামেলা তৈরি হতো। তাদের সেই বাইরের লোক থাকলে তার খাওয়ানা, তাদের আপ্যায়ন করা, অনেক কিছু বিষয়, এই লাগবে ও লাগবে, কিছুক্ষণ পর বলছে এটা লাগবে ওটা লাগবে। ঠিক আছে? স্পেস ম্যানেজমেন্ট, একটা জায়গার সংকুলনের সমস্যা মিটে যায় আউটসোর্সিং এর মাধ্যমে, এটার চিন্তা করতে হয় না। ইমপ্রুভ কোয়ালিটি ইমপ্রুভ করা যায়। কস্ট রিস্ট্রাকচারিং, যে খরচটার রিস্ট্রাকচারিং করা যায়, তার মানে কস্টটাকে কোন খাতে বেশি, কোন খাতে কম, এগুলো করা যায়, রিস্ট্রাকচারিং করা যায়। ঠিক আছে? এখন ব্যাপারটা হলো যে বাজারে তুমি যে কাজটা করবে, অনেকগুলো প্রতিষ্ঠানের কাছে গিয়ে বা যারা এই কাজগুলো করে তাদের কাছে যে তুমি দু একটা দেখে কম্বিনেশনগুলো তোমার সাধ্যের মধ্যে সে কাজগুলো করা যায়। দই, বাজারে দই, বিভিন্ন দামের দই আছে, সে তুমি কোন দামের দই নেবে মোটামুটি সেটা তার উপর করা যায়, বার্গেনিং করে যে আমি এই কোয়ালিটির এই দামের মধ্যে দই নেব, বা এই মিষ্টি নেব, বা আমি একটা ফার্নিচার নেব, একটা খাট নেব, খাটটা বিভিন্ন, এই কাঠের হলে এই দাম, এই কাঠের হলে এই দাম, এই ডিজাইন হলে এই দাম। তাহলে তুমি তোমার সাধ্যমতো তোমার ডিজাইনটাকে মেকআপ করে বা কাঠটাকে কাঠের দামের উপর তারতম্য করে তুমি ডিজাইন ঠিক রাখলে, কাঠটা একটু চেঞ্জ করে দিলে, কম দামের কাঠ নিলে, তাহলে দেখা যায় যে কস্টটাকে রিস্ট্রাকচারিং করা যায়। তাহলে আউটসোর্সিং এর মাধ্যমে কস্টগুলোকে রিস্ট্রাকচারিং করা যায়, মানে তোমার সাধ্য মোতাবেক চেঞ্জ করা যায়। ফোকাস অন কোর বিজনেসে ফোকাস করা যায়। এখন কোর বিজনেস কি? এখন কোনো প্রতিষ্ঠানের মূল বিজনেসটা যে কাজটা, সে কাজটাকে ফোকাস করে, মানে ফোকাস করা যায়, আনুষঙ্গিক কাজগুলো নিয়ে আর মাথা ঘামাতে হয় না। ক্লিয়ার? একটা উদাহরণ দিই। এখন তোমাদের বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠানের মূল ফোকাসটা কি? মূল ফোকাসটা হলো যে আত্মীয় স্বজন আসবে, তাদের আপ্যায়ন করা, তাদের রিসিপশন করা, তাদের সেদিকে খেয়াল রাখা, তাদের আপ্যায়নের মূল আপ্যায়ন কিন্তু
তাদের নাস্তা পানি দেওয়া, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদের বসার, তাদের সাথে কথা বলার অ্যারেঞ্জমেন্ট। এখন তোমার যদি দই হলো কিনা, মিষ্টি হলো কিনা, ঠিক আছে, আইসক্রিম বাড়িতে তৈরি করছো, আইসক্রিম হলো কিনা, এইগুলো নিয়ে যদি মাথা ঘামাতে হয় তাহলে মূল কাজে ফোকাস কিন্তু নষ্ট হয়ে যায়। এই ধরনের বিজনেসের ক্ষেত্রেও মূল বিজনেসটাকে ফোকাস করা যায়, যে মূল বিজনেসটা কি সেই কাজটাকে গুরুত্ব দিয়ে আনুষঙ্গিক কাজটাকে আর মাথায় নিতে হয় না। তাহলে হয় কি, মেন কাজটার গুরুত্ব বাড়ে এবং কাজের কোয়ালিটিও ওটা বাড়ে। আনুষঙ্গিক যে ছোট ছোট কাজগুলো আছে সে কাজগুলোকে আর নিজের হেডেকে মাথার ভিতর ওখানে বেশি লোক এনগেজ করতে হয় না, সেই কাজগুলো আউটসাইডার করে দেয়, যে আমি রেডিমেড পাবো, যে এই কাজটা অমুক জায়গা থেকে রেডি হয়ে আসবে, এটা করে দিবে, আমরা তাহলে মেন কাজটা নিয়ে শুধু থাকি। ক্লিয়ার? তাহলে ফোকাস অন কোর বিজনেস, মূল জায়গাতে আমি ফোকাস করতে পারি। ঠিক আছে? স্ক্যালেবিলিটি। স্ক্যালেবিলিটি কি? স্ক্যালেবিলিটি হলো, মূল বিষয়টা হলো যে পরিমাপ, স্কেল থেকে স্ক্যালেবিলিটি, পরিমাপযোগ্য। তাহলে আমি আমার কাজগুলোর পরিমাপযোগ্যতা আমি করতে পারি। তাহলে এইটাই হলো মোটামুটি আমাদের সুবিধা। আরো কতগুলো সুবিধা আছে দেখো, যেগুলো ওই জায়গাতে ছিল না। কস্ট ইফেক্টিভনেস, বেনিফিট অফ আউটসোর্সিং। আউটসোর্সিং এর বেনিফিটটা কি? কস্ট ইফেক্টিভনেস, ঠিক আছে, স্কেলেবিলিটি এখানেও আছে, ওখানে ছিল। তারপরে কি ছিল? ইমপ্রুভ কোর কম্পিটেন্সি। ইমপ্রুভ মানে প্রতিযোগিতা করা যায়, অন্যের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার অবস্থানটা তৈরি করা যায় বিজনেসে। তার মানে আমি কম খরচে যদি অন্য জায়গা থেকে ভালো জিনিস পাই, তাহলে আমার সার্ভিস, যেরকম আউটসোর্সিং এর মাধ্যমে তোমাদের বলি, বাটা কোম্পানির জুতা আছে, এই বাটা, অ্যাপেক্স, এরাও আউটসোর্সিং এর মাধ্যমে তাদের প্রোডাক্ট তৈরি করে নিচ্ছে। বাটা কোম্পানির কারখানাতে সব প্রোডাক্ট হয় না, সব ডিজাইন নাই। তাহলে বাটা কোম্পানির শোরুমে যে দেখবে অনেক আইটেমের এখন প্রোডাক্ট। আমরা যখন ছোট ছিলাম নির্দিষ্ট কতকগুলো আইটেম ছিল, কিন্তু এখন অনেক আইটেম। তাহলে এই আইটেমগুলো আসলো কোথা থেকে? তাদের কোম্পানির কারখানাতে কিন্তু এত আইটেম তৈরি হয় না, তারা বাইরে প্রতিষ্ঠানকে দিয়ে তাদের ডিজাইন বলে দেয়, এই ডিজাইনের তারা সাপ্লাই দেয়। তাহলে ঘটনা হচ্ছে, বিজনেসটা এক্সপান্স করার জন্য, তাদের ইমপ্রুভ কম্পিটেন্সি, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কম্পিটেট করার জন্য, প্রতিযোগিতা করার জন্য কিন্তু তার জন্য সুবিধাজনক। বেটার ডিজাস্টার প্ল্যানিং, যে বেটার ডিজাস্টার প্ল্যানিং, কখনো যদি খুব খারাপ অবস্থানে আসে, প্রতিষ্ঠানের ধ্বংসাত্মক অবস্থানে আসে, তখন সেই জায়গাগুলোকে ম্যানেজ করা যায়, কাম ওভার করা যায়, রিপেয়ার করা যায়। বেটার বাজেট কন্ট্রোল, বাজেটটা কন্ট্রোল করা যায়, যেটা আমি আগেও বলেছি। বাজেটটা কন্ট্রোল করার জন্যে, যে আমার ব্যয়ের মধ্যে, যেরকম কাঠের একটা উদাহরণ দিলাম, আমি ফার্নিচারের ডিজাইন ঠিক রাখবো, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার কম ব্যয় করতে হবে, তাহলে আমি কাঠটাকে চেঞ্জ করে দিতে হবে। কিংবা কাঠ ভালো রাখলামই, কিন্তু ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দিয়ে আমি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করব। জিরো ইনফ্রাস্ট্রাকচার কস্ট, মানে আউটসোর্সিং এর মাধ্যমে যদি আমি কাজটা করি, তাহলে জিরো ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত কোনো খরচ থাকে না, কারণ আমি বাইরের পার্টিকে দিয়ে কাজ করে নিচ্ছে। আমার প্রাতিষ্ঠানিক কোনো ফিক্স কস্ট বা অবকাঠামো কোনো খরচ থাকে না, আমার একবারে তৈরি ফিনিশ গুড আমার কাছে চলে আসবে। তাহলে তার মানে আমি অন্য কোনো বাইরের প্রতিষ্ঠানকে অর্ডার দিয়েছি যে আমার এই পণ্য লাগবে, সেই পণ্যটা একবারে ফিনিশ গুড হয়ে আমার প্রতিষ্ঠানে ঢুকছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো জিরো ইনফ্রাস্ট্রাকচার কস্ট, আমার কোনো কস্টই থাকছে না। রিডিউস লেবার কস্টও কম করা যায়, কারণ আমার ওই কাজের পারপাসে কোনো লেবার লাগছে না, শুধু ফিনিশ গুড যখন হয়ে আসবে তখন রিসিভ করার জন্য যেটুকু সেইটুকু। তাহলে লেবার কস্ট কমানো যায়। অ্যাক্সেস টু স্কিল্ড রিসোর্স, স্কিল্ড রিসোর্স, কোন রিসোর্সটা আমার স্কিল, দক্ষ, সেটা পরিমাপ করা যায়। তাহলে আউটসোর্সিং এর বেনিফিটগুলো আমরা দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পারছো এখন আমাদের দেশে ইয়াং জেনারেশনে অনেকে আউটসোর্সিং এর কাজ করে, বলে কি করছি, তো আউটসোর্সিং এর কাজ করছি। সেই আউটসোর্সিং কি? অনলাইনে। তাই অনলাইনের কাজই যে শুধু আউটসোর্সিং এমনটা কিন্তু নয়, অনলাইনের বাইরের কাজগুলো কিন্তু আউটসোর্সিং হতে পারে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তবে অনলাইনে আউটসোর্সিং এর কাজ কিন্তু এখন বাংলাদেশে
ফার্স্ট সেক্টর মানে প্রায় সেকেন্ড পর্যায়ে তৈরি পোশাকের পরেই অনলাইনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের যে পরিমাণ তা দ্বিতীয় পর্যায়ে আছে। ইয়াং জেনারেশন যেগুলো তোমরা আছো বা তোমাদের সিনিয়র যেগুলো আছে, তারা যদি অনলাইনের কাজ মানে কম্পিউটারের কাজটা মোটামুটি ভালো, প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজগুলো যদি তোমরা জানো, তাহলে এটা অনলাইনের মাধ্যমে করে বাসাতে বসে আর্নিং করা যায়। যে কোনো বয়সের যে কোনো ছেলে মেয়ে সবাই, আবাল বৃদ্ধ বনিতা, এই কাজগুলো যদি দক্ষতার সাথে করতে পারে তাহলে এই কাজটা করতে পারে, আর্নিং করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আসি। দেখো, হোয়াই ডু কোম্পানিজ আউটসোর্সিং, কেন কোম্পানি আউটসোর্সিং করে তার একটা পরিসংখ্যান দেওয়া আছে। রিডিউস কস্ট হয় প্রায় 59%। একটা গবেষণায় দেখা গেছে 59% কস্ট রিডিউস করা যায়। তারপরে ফোকাস কোর বিজনেসে ফোকাস করা যায় প্রায় 57%। মূল বিজনেসে ফোকাসিং করা যায়, কেন্দ্রীভূত করা যায়। সলভ ক্যাপাসিটি ইস্যু, সেটা 47%। তারপরে কি ইনহ্যান্স সার্ভিস কোয়ালিটি বাড়ানো যায় 31%। তারপরে কি বিকজ ইট ক্রিটিক্যাল টু ব্যারিয়ার্স মডেল, আমি অনেকটাই দেখতে পাচ্ছি না, ছোট ছোট লেখা, 28%। তাহলে এই যে তোমরা জুম করে এই জিনিসটা দেখে নেবে, স্লাইডে আমি ধরতে পাচ্ছি না। এখন বিষয়টা হলো যে এই যে পরিসংখ্যানটা, এটা ওয়ার্ল্ডের একটা গবেষণা থেকে, যে এই সুবিধাগুলো কোন সেক্টরে, কোন সুবিধাগুলো কতটুকু সুবিধা, কোন খাতে কতটুকু সুবিধা পাওয়া যায়, একটা অ্যাভারেজ। প্রতিষ্ঠান ভেদে এটা চেঞ্জ হতে পারে, কিন্তু একটা মোটামুটি মোটা দাগে বলা যায় যে এই ধরনের সুবিধাগুলো তারা পায়। তাহলে এই জন্যে আউটসোর্সিংয়ে এখন চলে গিয়েছে। অনেক প্রতিষ্ঠানই অনেক কাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে করে থাকে। যেরকম বললাম বাটা কোম্পানি, অ্যাপেক্স কোম্পানি, এরাও কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করে। নিজের কারখানায় জুতা কোম্পানি জুতা সব মডেল তৈরি করে না, যেগুলো তৈরি করা লাভজনক, সহজে তৈরি করা যায় সেগুলো করে, বাকিগুলো বাইরে থেকে করে নেয় সাব কন্ট্রাক্ট দিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা আসি পরের স্লাইডে, ডাটা এন্ট্রি। প্রিয় শিক্ষার্থী, ডাটা এন্ট্রি ব্যবসায় এইটা একটা নতুন বিজনেস। এটাও এক ধরনের আউটসোর্সিং বিজনেস হতে পারে আউটসোর্সিং এর মাধ্যমে, তবে আলাদাভাবে এটা ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিটা কি? প্রতিষ্ঠানের কোনো তথ্যগুলোকে যদি আমি ডিজিটালাইজ মানে কম্পিউটার ভিত্তিক কোনো সিস্টেমে, কোনো ডাটাবেজে আমি ইনপুট দিই। অনেক প্রতিষ্ঠান আছে তাদের প্রতি দৈনন্দিন অনেক হিউজ ডাটা তৈরি হয়, যে তথ্যগুলো, উপাত্তগুলো তারা নিজেরা লোকবল দিয়ে সে এন্ট্রি দিতে গেলে কাজ অনেক টাকা ব্যয় করতে হয়। তারা বাইরে সাবকন্টাকে যে ডাটাগুলো সমস্যা হবে না, মানে র ডাটা, সেগুলোকে এন্ট্রি দেওয়ার জন্যে লোক খোঁজে। সেইটা দেশে বা বাইরে অনেক জায়গাতেই এই কাজগুলো হয়। সে তথ্যগুলো দিয়ে দিল, সে ক্যাটাগরিয়াইজ সে ডাটাগুলো এন্ট্রি দিয়ে দিল। প্রিয় শিক্ষার্থী, যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ বলি, আমাদের দেশে এই রাজশাহী ইউনিভার্সিটি বা এই শহরেই রাজশাহীতেই কাজ হয়, যারা গবেষণা করে মানে রিসার্চ করে, এমফিল পিএইচডি, তাদের ডাটাগুলো এসপিএসএস সফটওয়্যারে বা এক্সেলে এন্ট্রি দেওয়ার জন্যে পার কোশ্চিনিয়ার পিছে তোমার অর্থ পাওয়া যায়। মানে যারা নিজেরা এই এক্সেল বা এসপিএসএস সফটওয়্যারের কাজ জানে না, তারা যারা জানে তাদেরকে দিয়ে করিয়ে নেয় পের মাধ্যমে। তারপরে অন্যান্য আরও যে সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের ডাটাগুলো এন্ট্রি দিতে হয়, সেগুলো করে নেয়। এইগুলো হলো ডাটা এন্ট্রির কাজ। ডাটা এন্ট্রির মূলত সিম্পল কথা হলো যে কোনো প্রতিষ্ঠানের ডাটাগুলোকে সে এন্ট্রি দিয়ে দিবে সিস্টেমে, ডিজিটালাইজ সিস্টেমে। ঠিক আছে? তো এটা বিভিন্ন ক্যাটাগরিক্যালি আমরা দেখি। দেখো, ডাটা এন্ট্রি সার্ভিসের মধ্যে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। তোমাদের বইয়ে এত ক্যাটাগরিজ নাই, এত প্রকারভেদ নাই। একটা মোটা দাগে কথা বলা আছে, যেটা আমি বলে ফেলেছি। তোমরা এখানে দেখো, এই সার্কেলের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির যে বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, যেরকম ইমেজ ডাটা এন্ট্রি আছে, তারপরে কি অনলাইন ডাটা এন্ট্রি সার্ভিস আছে, অফিস ডাটা এন্ট্রি সার্ভিস আছে,
তারপরে কি আছে, মেডিকেল ডাটা এন্ট্রি সার্ভিস আছে, ঠিক আছে। এই ধরনের আরো অনেকগুলো, দেখো টোটাল সার্কেলে অনেকগুলো আইটেম আছে। ওয়ার্ল্ডে মোটামুটি এই রকমের ডাটা এন্ট্রির কাজগুলো হয়ে থাকে। তা আমাদের দেশে খুব কম হয়। আমাদের দেশে যারা ইয়াং জেনারেশন অনেকে আছে এই ডাটা এন্ট্রির আউটসোর্সিং এর কাজ করে, মানে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের বা দেশেও কম বিদেশি প্রতিষ্ঠানের অনেক হিউজ ডাটাগুলোকে এন্ট্রি দেওয়ার জন্য কাজ করে থাকে। তাহলে এই ডাটা এন্ট্রির কাজগুলো করা যায়, এটা এক ধরনের নতুন বিজনেস চলে আসছে। কারণ এখন দৈনন্দিন বিভিন্ন হিউজ ডাটা তৈরি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটালাইজ ফরম্যাট চলে আসার জন্যে। আর এইটা ডাটা এন্ট্রির মাধ্যমে তারা পরে অ্যানালাইসিস করে এখান থেকে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সিদ্ধান্তগুলো নিতে পারে। ডাটা এন্ট্রি সার্ভিসে ইনক্লুডেড ওইগুলো তো আছেই, তার মধ্যে দেখো কিছু রিপিটেশন আছে, আবার কিছু নতুনও আছে। দেখো অনলাইন ডাটা এন্ট্রি, মেডিকেল বিলিং এন্ট্রি, মেডিকেল বিল করে, ইনভয়েস ডাটা, এসডিএস, ঠিক আছে, স্মল ডিজিটাল সার্ভিস ডাটা এন্ট্রি সার্ভিস আছে, পিডিএফ, এক্সেল এগুলো ফরম্যাটে আছে, ডাটা ক্যাপচার আছে, ওয়েবসাইট ডাটা এন্ট্রি আছে, ইবুক ডাটা এন্ট্রি আছে, এইরকম অনেকগুলো ডাটা এন্ট্রির ক্যাটাগরি দেওয়া আছে। এই ধরনের ডাটা এন্ট্রির কাজগুলো হয়। ডাটা এন্ট্রি মানে একটাই খালি ডাটা এন্ট্রি, এগুলো সবই ডাটা এন্ট্রি, কিন্তু ডাটা এন্ট্রির ক্যাটাগরি আছে, মানে লেভেলগুলো, টাইপগুলো আলাদা আলাদা আছে। মানে সবগুলো যে একই ধরনের ডাটা এন্ট্রি এমনটা নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ করে, তার একটা চিত্র এখানে তুলে ধরা হলো। প্রিয় শিক্ষার্থী, কল সেন্টার, দেখো তোমাদের কাছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার কেয়ার থেকে ফোন আসে, গ্রামীণ ফোন যারা মোবাইল ফোন ব্যবহার করো, এছাড়া আরও অনেক জায়গায়। আবার বলে যে কোনো সমস্যা হলে এত নাম্বারে কল সেন্টারে যোগাযোগ করুন, ঠিক আছে। করোনাকালীন সময়ে কল সেন্টারের নাম্বার দেওয়া আছে। তোমার যদি হয়, তোমার ফোনে কোনো সমস্যা হয়, তাহলে কল সেন্টারে ফোন দিতে পারো, এরকম কল সেন্টার। তাহলে আসলে কল সেন্টারটা কি জিনিস? আমরা কল সেন্টার এই শব্দটা সাথে পরিচিত, কোনো নাম্বার আছে যে এত নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার সমস্যাকে বলুন, জানুন। আসলে কল সেন্টার কিছুই নয়, কোনো প্রতিষ্ঠানের, এটাও কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে হতে, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কল সেন্টার থাকতে পারে বা সাবকন্ট্রাক্টে আউটসোর্সিং এও থাকতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিরকম, ধরো তোমার একটা প্রতিষ্ঠানের যে সেবাটা নিচ্ছ সে সেবা, ধরো যে গ্রামীণ ফোনের থেকে তুমি সেবা নিচ্ছ, তোমার গ্রামীণ ফোনের মোবাইলের কতগুলো সমস্যা হয়েছে, সে সমস্যাগুলো সমাধান পাচ্ছ না, তাদের যে কল সেন্টার আছে সে কল সেন্টারে তুমি ফোন দিয়ে তোমার প্রবলেমটা বললে, সে প্রবলেমটার সলভ তারা দিল বা বললো ঠিক আছে আমি সলভ দিলাম। ইন্টারনেটের আছে বাংলালিংক বা অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানকে তোমরা জানালে তোমাদের প্রবলেম, সে প্রবলেমের সেবা দিল। তাহলে কল সেন্টার হলো এক ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠান। সেটা হলো প্রতিষ্ঠানের নিজস্ব হতে পারে, নিজস্ব ওই প্রতিষ্ঠান আবার সাবকন্ট্রাক্টের মাধ্যমে করে নিতে পারে। অনেক সময় অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব কল সেন্টার না থাকার ফলে তারা অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দেয়, সেই প্রতিষ্ঠান তাদের এই প্রবলেমগুলো, সেবাগুলো দিয়ে থাকে। ক্লায়েন্টদের বা কাস্টমারদের যে প্রবলেমগুলো সৃষ্টি হয়, তাদের সেই জিজ্ঞাসাগুলো জবাব তারা দিয়ে থাকে, তার সলভ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে দেখো কল সেন্টার ম্যানেজমেন্ট, প্রিয় শিক্ষার্থী, কল সেন্টার ম্যানেজমেন্টের মধ্যে দেখো কতগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে, যেগুলো তোমরা দেখো লাস্টে ই কমার্স আছে, ঠিক আছে, ট্রান্সমিশন আছে, তারপরে তোমার হেল্প ডেস্ক আছে, তারপরে এই বিভিন্ন ধরনের সেবা। মানে কল সেন্টারে তো সবাই একই ধরনের প্রবলেম নিয়ে কল সেন্টারে ফোন করে না, কেউ হেল্প চাওয়ার জন্যে ইনফরমেশান, যেরকম পুলিশ র্যাবেরও কল সেন্টার আছে, তুমি যে আইনি কোনো সহায়তা নিলে সে কল সেন্টারে জানালে তুমি হেল্প পাবে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন বিষয়গুলো আছে কল সেন্টারের মধ্যে, ক্লাসিফাইড আছে, সে ক্লাসিফাইডগুলো নেওয়া যায়। এত কিছু তোমাদের দরকার নাই, আমি জাস্ট দেখালাম কল সেন্টারের সিস্টেমগুলো কিভাবে কাজ করে, সেইটা তোমরা জানলে। দেখো
টু টাইপস অফ কল সেন্টার ম্যাট্রিক্স, দুই ধরনের কল সেন্টারের ম্যাট্রিক্স হয়, একটা অপারেশন ম্যাট্রিক্স, একটা বিজনেস ইফেক্টিভ ম্যাট্রিক্স। তার মানে আমরা কোনো প্রতিষ্ঠানের অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে কল সেন্টারের কাজ হতে পারে, আর বিজনেসকে আরও কার্যকরী করার জন্য হতে পারে। তো অপারেশনাল ম্যাট্রিক্স মধ্যে মেজার্স অপারেশনাল ইফিসিয়েন্সি ইফেক্টিভনেস অফ দ্য কল সেন্টার। দেখো ইন্টারনাল ফোকাস, তার মধ্যে আছে কস্ট পার কন্ট্রাক্ট, কাস্টমার স্যাটিসফ্যাকশন, স্পিড অফ অ্যান্সার অ্যান্ড এজেন্ট ইউটিলাইজ, মানে কাস্টমারদের চাহিদা মোতাবেক রেসপন্স করা, দ্রুত তার সমস্যার সমাধান করা, তাদের কাস্টমারদের স্যাটিসফ্যাকশনে চেষ্টা করা, লো কস্টে। এগুলো হলো অপারেশন ম্যাট্রিক্স। আর বিজনেস ইফেক্টিভনেসের মধ্যে এখানেও মেজার্স দ্য কল সেন্টার ইফেক্টিভনেস ইজ সাপোর্টিং অ্যান্ড কোম্পানি বিজনেস মিশন। এখানে ইফেক্টিভনেস, এখানে ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস দুটোই আছে, ঠিক আছে। এখানে কি টিপিক্যালি পিএল অ্যান্ড রেভিনিউ রিলেটেড, বিজনেস ইফিসিয়েন্সির সাথে রেভিনিউটা জড়িত, মানে প্রফিট ঠিক বলা যায় না, রেভিনিউ আর প্রফিটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো অ্যাকাউন্টিংয়ে রেভিনিউটা রেজ করার জন্যে, বিজনেস ইফেক্টিভের জন্য কল সেন্টারে দেখো মাঝে মাঝে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে কল সেন্টারের মাধ্যমে। এক্সটার্নাল ফোকাস এবং ম্যাট্রিক্সের মধ্যে কি দেখো, সেলস পার কল সেন্টার, তারপরে সেলস বাড়ানোর জন্য হয়ে থাকে, আর বিভিন্ন কার্যক্রমগুলো এখানে দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তো কল সেন্টারে দুই ধরনের, একটা অপারেশনাল অ্যাক্টিভিটিসের জন্য আর বিজনেসের ইফেক্টিভনেসটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে। হলো ধরো তুমি টিভি বিক্রি করেছো, টিভির সিস্টেমটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যেরকম সার্ভিসিং দেয় এইরকম সেবাদানকারী প্রতিষ্ঠান অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে কাজ করে, আর একটা বিজনেস এক্সপান্ড করার জন্যে, প্রসারের জন্যে কাজ করে। কুরিয়ার সার্ভিস, দেখেই বুঝতে পারছো কুরিয়ার সার্ভিসের সাথে তোমরা সবাই পরিচিত, জানো ইয়াং জেনারেশনের। এবং আমাদের বয়সী, আমরা যখন তোমাদের বয়সী ছিলাম তখন থেকেই দেখে আস্তে আস্তে কুরিয়ার সার্ভিসের প্রভাব প্রতিপত্তি বাড়ছে, পোস্ট অফিসের প্রভাব প্রতিপত্তি কমছে। আমরা আগে বাড়িতে চিঠি লিখতাম, 7 দিন যেত, 7 দিন পর আসতো, বাড়িতে টাকা চেয়ে, আগে পরীক্ষাতে পড়তো বাপের কাছে টাকা চেয়ে চিঠি লেখো, ঠিক আছে, বড় ভাইয়ের কাছে টাকা চাইয়া চিঠি লেখো, এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতো আমাদের সময়। এবং আমরা বাড়িতে পড়াশোনাকালীন সময়ে বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে চিঠি লিখতাম। এখন তো মোবাইল কুরিয়ার চলে এসে খুব তাড়াতাড়ি ডকুমেন্ট শুধু নয়, অনেক ভারী ভারী জিনিসও, বই পুস্তক, অনেক ফার্নিচার থেকে শুরু করে অনেক বড় বড় জিনিস কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে লেনদেন করা যায়। দেখো একটা ছবিতে দেখা যাচ্ছে যে তার জিনিসপত্রগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছে বাসাতে এসে। তো এইরকম কুরিয়ার সার্ভিসটা হলো কি একটা কেমন সার্ভিস, তো তোমার কোনো পণ্য ডকুমেন্ট সেইটা অন্য জায়গায়, তোমার নির্দিষ্ট যে জায়গাতে কুরিয়ার সার্ভিস ওই ব্রাঞ্চ আছে সেখানে খুব দ্রুত, এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল, মানে দেশীয় এবং ইন্টারন্যাশনালি হয়ে থাকে। তুমি বিদেশেও যদি কোথাও পাঠাতে চাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস আছে সেগুলোর মাধ্যমে দ্রুত পাঠানো যায়। আর দেশীয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের ভেতরে কিন্তু খুব দ্রুত কোনো পণ্য বা কোনো জিনিসপত্র, টাকাও পাঠানো যায়, ঠিক আছে। কুরিয়ার সার্ভিসের মধ্যে টাকা, কোনো ছোট ডকুমেন্ট, মাঝারি ডকুমেন্ট বা বড় ডকুমেন্ট বা ভারী কোনো জিনিসপত্র পাঠানো যায়, ফ্রিজ, টিভি এগুলো পাঠানো যায়, আম পাঠানো যায়, লিচু পাঠানো যায়, অনেক কিছু পাঠানো যায়। এই যে লেনদেন করা যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এইটা একটা উদীয়মান বিজনেস আমাদের দেশে আসছে। দেখো কতগুলো চিত্র দেখো, তাহলে বোঝা যাবে। ফিডেক্স ইন্টারন্যাশনাল, ডিএসএল, এগুলো, এটা হলো ইন্টারন্যাশনালি কাজ করে এই কুরিয়ার সার্ভিসগুলো। তাছাড়া আমাদের দেশে কন্টিনেন্টাল, করতোয়া, সুন্দরবন, ঠিক আছে, জননী, এইরকম আরও অনেক কুরিয়ার সার্ভিস আমাদের দেশে আছে, কয়েকটা দিয়েছে আর বাইরের আছে। তাহলে এই কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে আমরা কোনো পণ্য, ডকুমেন্ট, জিনিসপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় আমরা পাঠাতে পারি, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি। বেনিফিট অফ কুরিয়ার সার্ভিস, এই কুরিয়ার সার্ভিসের বেনিফিট কি?
প্রিয় শিক্ষার্থী দেখো, বেনিফিট হলো স্পিড, খুব স্পিডই পাঠানো যায়। নর্মাল ওয়েতে পাঠাতে গেলে যে সময় লাগবে তার চেয়ে বেশি তাড়াতাড়ি তাদের নিজস্ব ট্রান্সপোর্ট থাকে প্রতিদিন, সে ট্রান্সপোর্টগুলো এক জায়গা থেকে আর এক জায়গাতে স্থানান্তর হয়, যা যায় রিলায়েবিলিটি, বিশ্বস্ত, সেফটি এবং অ্যাফোর্ডেবিলিটি সহজে বহন করা যায়, তারা যত্নের সহকারে সেগুলো সে নির্দিষ্ট জায়গায় পৌঁছিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এইগুলো হলো বেনিফিট কুরিয়ার সার্ভিসের মধ্যে, স্পিড, রিলায়েবিলিটি, সেফটি এবং অ্যাফোর্ডেবিলিটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, মানিগ্রাম, মানিগ্রাম দেখছো এইরকম চিহ্ন যেখানে আছে দেখবে লোগো, মানি ট্রান্সফার, মানিগ্রাম। আসলে ব্যাপারটা কি, মানিগ্রাম কি? এখন এই মানিগ্রামের এই বিজনেসে তৈরি হয়েছে বিদেশ থেকে বিদেশ থেকে যারা টাকা পাঠায় দেশে বা বিদেশে, এখান থেকে বিদেশে টাকা পাঠাতে বা বিদেশ থেকে টাকা পাঠাতে যাদের বাড়ির কোনো লোকজন বিদেশে থাকে তারা এইটা সম্পর্কে বেশি ভালো জানে। এই মানিগ্রামের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানো যায় খুব সহজে। আগে হতো কি, মানে ব্যাংকিং চ্যানেল ছাড়া টাকা পাঠাতো, সেই টাকাগুলো হুন্ডি করে সে টাকা অনেক সময় মেরে দিত ওই পাঠিগুলো, টাকাগুলো আর দিত না, পেমেন্ট দিত না। এখন মানিগ্রামের মাধ্যমে পাঠানো হয়। মানিগ্রামের মাধ্যমে যেরকম ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, বিভিন্ন আছে, দেখো ব্যাংকগুলোতে লেখা থাকে বা বিভিন্ন এজেন্সির ইয়েতে মানিগ্রাম থাকে। আমাদের দেশে সাধারণত ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এই মানিগ্রামের কাজগুলো করে থাকে। মূলত মানিগ্রামের কাজ হলো বিদেশ থেকে অর্থ আনা এবং বিদেশে অর্থ পাঠানো। ধরো আমাদের দেশের কেউ বাইরে পড়ছে, তাহলে তার টাকা লাগবে, বাপে টাকা পাঠাতে গেলে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতে পারে। বা আমাদের দেশে চাকরি করছে বিদেশি লোক, আমাদের দেশে চাকরি করছে, তার দেশে টাকা পাঠাবে কিভাবে, তাহলে মানিগ্রামের মাধ্যমে পাঠাতে পারে। বা আমাদের দেশের লোক বিদেশে চাকরি করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বিভিন্ন জায়গায়, তারা আমাদের দেশে টাকা পাঠায়, এই মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতে পারে ডিজিটালাইজ ভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, মানিগ্রামের এই ডিজিটাল গ্রোথ এই প্যান্ডামিক সিচুয়েশনে, বর্তমানে করোনাকালীন সময়, এই বছরে গ্রোথ কি, অল চ্যানেল। প্রথমটা হলো অল চ্যানেল, দ্বিতীয়টা হলো ডিজিটালাইজ। দেখো ডিজিটালাইজ, এই যে বড় গ্রাফগুলো, এটা ডিজিটালাইজ ভাবে এই মানিগ্রামের কার্যক্রমগুলো দেখো, এখানে প্রায় 50% ওপর, এটা প্রায় 60-র কাছাকাছি চলে গেছে, এটাও কাছাকাছি গেছে। তার মানে করোনাকালীন সময়ে দেশ বিদেশের মধ্যে যে অর্থের লেনদেন মানিগ্রামের মাধ্যমে ডিজিটালাইজ বাড়ছে। ঠিক আছে, ডিজিটালাইজ বাড়ছে। আর ওয়ার্ক ইন মানে প্রত্যক্ষভাবে সেই জিনিসগুলো দেখো নিচে ডাউনওয়ার্ড মাইনাস কমেছে, সেগুলোকে কমে গেছে, কিন্তু ওভারঅল আস্তে আস্তে কমে গেছে। মূলত বেশি বেড়েছে হলো ডিজিটালাইজ ভাবে। প্যান্ডামিক সিচুয়েশনে মানুষ বাইরে যেহেতু মুভমেন্ট করতে পারছে না, করাটা ঝুঁকিপূর্ণ, এই জন্য ডিজিটালাইজ লেনদেন বেড়েছে। আমাদের দেশেও দেখতে গেলে এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আমাদের বিকাশ, রকেট বা মোবাইল ব্যাংকিং যে সিস্টেমগুলো, এই মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো, বিকাশ, টিকাশ, রকেট, এগুলোকে মোবাইল ব্যাংকিংও বলা হয়। এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু লেনদেনটা অনেকটাই বেড়েছে। এরকম বিদেশ থেকেও বিদেশে অর্থ পাঠানো এবং আনার জন্য যে মানিগ্রামের যে সিস্টেমটা, সেই সিস্টেমের মাধ্যমে ডিজিটালাইজ অর্থ লেনদেনের জিনিসগুলো বেড়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের মোটামুটির আলোচনা। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেইটা প্রশ্ন ওপেন করেন। দেখি তোমরা কোনো প্রশ্ন থাকলে তুমি প্রশ্নগুলো লিখে পাঠাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি তোমরা কি কি প্রশ্ন লিখেছ। কোনো প্রশ্ন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমরা সালাম দিয়েছো, থ্যাংকস স্যার, ভেরি নাইস। আসলে প্রশ্ন যাচ্ছি এই মোটামুটি, দেখি কোনো প্রশ্ন কমেন্ট বক্সে তোমরা লেখনি। তাহলে প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে
তোমরা কমেন্ট বক্সে লিখবে, সামনে ক্লাসে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এবং আমরা সামনের দিনে আরেকটি ক্লাস লাগবে এই আমাদের এই যৌথ মূলধনির কোম্পানিতে। আর কয়েকটি বিজনেস আছে যেটা বর্তমানে প্রচলিত আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই বর্তমান অবস্থানে তোমরা ঘরে অবস্থান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং স্বাভাবিক থাকো, সুন্দর থাকো, স্ট্রেস নিও না, পড়াশোনা করো, ভালো থাকো। তো সবাইকে কলেজের বাইরে যেখান থেকে এই ক্লাসটা দেখছেন এবং শুনছেন, সবাইকে আমি অভিনন্দন এবং সাধুবাদ জানিয়ে আজকে আমার এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।